পড়ছি কোন অধ্যায়? অষ্টম অধ্যায়, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ততা বলতে কি বুঝি? পর্যাবৃত্ততা পিরিয়ডিক, পিরিয়ডিক বলতে কি বুঝি? নির্দিষ্ট সময় পর পর। পর্যাবৃত্ততা দুই ধরনের আছে, একটা স্থানিক, একটা কালিক। স্থানিক বলতে কি? নির্দিষ্ট দূরত্ব পর পর অবস্থিত। যেমন ষাটের বোতামগুলো কি নির্দিষ্ট দূরত্ব পর পর না? ষাটের বোতাম, এটা হচ্ছে কি স্থানিক। আর পর্যাবৃত্ত কালিক হচ্ছে নির্দিষ্ট সময় পর পর। যেমন আমাদের মাস ধরি জানুয়ারি মাস, প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারি, অর্থাৎ এক বছর পর পর আসে, এটা পর্যাবৃত্ততা। অথবা জানুয়ারি মাসে এক তারিখ, যদি একটা তারিখ বলি, পয়লা জানুয়ারি, বছরে নির্দিষ্ট সময় পর পরই একবার আসে নাকি, এটা হচ্ছে পর্যাবৃত্ততা। এরকম এটা সেকেন্ডের কাটা নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব অতিক্রম করে, মানে একই বিন্দু অতিক্রম করে, এটা আছে এর গতিটা কি? পর্যাবৃত্ত ইত্যাদি। যে কোনো পর্যাবৃত্ত গতিকে আবার স্পন্দন গতিও কিন্তু পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি কাকে বলে? যেই গতি নির্দিষ্ট সময় পর পর তার গতির দিক বিপরীতমুখী হয়। একটা বস্তু যেমন ঘড়ির কাঁটা যদি পর্যাবৃত্ত গতি বলছি, ঘড়ির কাঁটা বা ফ্যান যদি সময়ে ঘোরে তাহলে এরকম বৃত্তপাতে ঘড়ি, সেটা কি? পর্যাবৃত্ত গতি বলছি। অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দু বিবেচনা করি, নির্দিষ্ট সময় পর এখান থেকে সে এখানে আসছে, এটা কি? পর্যাবৃত্ত। আবার একটা সরল দোলকের গতি, যেটা আমরা আগে করছিলাম, এদিকে যায় আবার এদিকে আসে, তাই না? আমি যদি একটা নির্দিষ্ট বিন্দু এই এক প্রান্ত ধরি, তাহলে নির্দিষ্ট সময় পর পর সে এই প্রান্তে আসছে আবার যাচ্ছে, এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি। এইটা সরল এই গতিটা কিন্তু স্পন্দন গতিও, কিন্তু এইটা কিন্তু স্পন্দন গতি আমরা বলতে পারবো না। কথা বোঝা গেছে? এটাকে স্পন্দন গতি আমরা বলতে পারবো না। স্পন্দন গতির শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় পর পর গতি কি হবে? বিপরীতমুখী হবে। কথা বোঝা গেছে? এটা তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বলি, যদি এটা স্প্রিং, লোড ঝুলানো আছে, এদের টেনে ছেড়ে দিলাম, তাহলে কেমন হবে? এরকম কম্পমান থাকবে। এইটা যে নির্দিষ্ট সময় পর পরই কিন্তু এটা আসবে, এরও কিন্তু পর্যায়কাল আছে। এর গতিটাও পর্যাবৃত্ত গতি, এর গতি স্পন্দন গতিও, কারণ সে কি নির্দিষ্ট সময় পর কি বেগ বা গতি বিপরীত হচ্ছে না। কথা বোঝা গেল? তো এটা হচ্ছে কি? পর্যাবৃত্ততা বুঝলাম। পর্যাবৃত্ত দুই ধরনের হতে পারে, একটা স্থানিক, একটা কালিক। এখন স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি আগে দেখছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে যদি স্প্রিং এ টানা হয়, অর্থাৎ স্প্রিং এর মুক্ত প্রান্ত, এটা স্প্রিং মুক্ত প্রান্ত, যদি আমরা এদিকে বল দিই তাহলে কি সরানো হবে, তাই না? তো এর প্রপোর্শনাল কি এক্স, এর প্রপোর্শনাল কি এক্স। বল সরানো সমানুপাতিক, আমি যত বেশি বল দেবো তত বেশি সরানো হবে। তাহলে এখানে বল আর সরণ পরস্পর কি সমানুপাতিক। যদি আমরা স্প্রিং দ্বারা বিবেচনা করি, স্প্রিং বল কোন দিকে যায়? স্প্রিং ঠিক আমি যতটুকু বল দেবো সেই পরিমাণ বল স্প্রিং তার বিপরীত দিকে দেবে। স্প্রিং দ্বারা স্প্রিং সাপেক্ষে এখানে কি আসবে? মাইনাস আসবে, যেহেতু সরণ আর বল বিপরীত। তাহলে এফ সমান কি লেখা যেতে পারে? মাইনাস কে এক্স। ঠিক আছে? এটার আগে দেখানো হয়েছে, তারপর আবার দেখাচ্ছি। এখন এফ সমান আমরা কি জানি? এম এ। এফ সমান কি জানি? এম এ। এটা করে আসছি বহুতবার, 19 করে আসছি। এটা কি? ত্বরণ। যদি সরণ এক্স হয়, সরণ ধরলাম এক্স, সরণ কি এক্স, তাহলে বেগ, বেগ ভি সমান কি লেখা যেতে পারে? সরণকে সমান। আচ্ছা, আবার শুরু করছি। আমরা যে দেখছিলাম এখান থেকে সরণ যদি এক্স হয়, বেগ ভি ইকুয়াল ডি এক্স বাই ডিটি লিখতে পারি, ত্বরণ এক্স সমান ডি বাই ডিটি, সেখান থেকে এই সমান ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখতে পারি। এর মানটা যদি এখানে বসানো হয়, এর মানে ইকুয়েশন পাই, যেখানে ওমেগা স্কয়ার সমান রুট ওভার কে ভাগে ওমেগা কৌণিক কম্পাঙ্ক। এই ইকুয়েশনটাকে বলা হয় সরল স্পন্দনে স্পন্দিত কোনো কণার ব্যাপক লেন্থের সমীকরণ। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা এই ইকুয়েশনটা কিন্তু ম্যাথ থাকবে। সরল সজ্জিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার ব্যাপককালীন সমীকরণ, ওইটাই সহজ। সরল স্পন্দনে স্পন্দিত কোনো কণার ব্যাপককালীন সমীকরণ, এক কথায় ব্যাপক কলনীয় সমীকরণ এটা। এবার আমরা এটা বুঝতে দিলাম।
এখন কোনো বস্তু যে আমরা একটু আগে বলছিলাম পর্যায়িত গতি, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথ আছে, এটা আমি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর ব্যাসার্ধের বা বৃত্তাকার কক্ষপথে সে ঘুরছে, কোন এক মুহূর্তে এই দুটি বিন্দুতে আছে, ওয়াই অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে। এখন তার সরণ যদি আমরা দেখি, যে কোনো অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর, প্রতি মুহূর্তে যদি তার সরণটা নিই, অর্থাৎ যদি এদিকে ঘুরুক অথবা এদিকে ঘুরুক, যে কোনো দিকে ঘুরুক না, তাহলে এদিকে ঘুরছে, এই মুহূর্তে এর এক্স অক্ষ বরাবর লম্ব টানিতে সরণ কতটুকু এতটুকু হবে, যখন এখানে থাকবে তখন সরণ কতটুকু এতটুকু হবে, যখন এখানে আসবে সরণ সর্বোচ্চ হবে, আবার যখন এখানে আসবে সরণ আবার কমবে। অর্থাৎ প্রতি মুহূর্তে যদি আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ বা লম্ব বিক্ষেপ টানি, তাহলে পি বস্তুর অবস্থান হবে এরকম হবে, এরকম হবে, এরকম। কথা কি বোঝা গেছে? প্রতি মুহূর্তে তার সরণ কিরকম হবে, একবার এদিকে যাবে সর্বোচ্চ হবে, আবার আস্তে কমতে জিরো হবে, আবার যখন এই ওয়াই অক্ষের উপর থাকবে তখন কিন্তু তার এক্স অক্ষ সরণ জিরো। এখন আমি যে কোনো মুহূর্তে যদি সরণ বের করতে চাই, এটা ওয়াই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন থিটা, অর্থাৎ আমরা যদি এটা ও ধরি, এটা পি, এটা বি ধরলাম, এটা থিটা হলে এটাও থিটা, এটা মানে ব্যাসার্ধ মানে বিস্তার, এটা কি ব্যাসার্ধ যেটা সেটাই বিস্তার। তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত ওবি, অতিভুজ কোণটা ওপি, তাহলে ওবি সমান কি লিখতে পারি, ওপি সাইন থিটা। ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, ওইটা হচ্ছে এ সাইন থিটা, ওইটাই সরণ এক্স, ওইটা আমরা এখানে লিখছি। কথা বোঝা গেল? এখন কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি থিটা বাই ডি, কি জানি থিটা বাই ডি, কৌণিক সরণের হার, তাহলে থিটা সমান কি লিখতে পারি ওমেগা টি, তাহলে আমরা এর সমান কি লিখতে পারি, সমান এ সাইন ওমেগা টি। যে কোনো সরল স্পন্দিত কোনো কণার সরণকে আমরা এভাবে লিখতে পারি, যে কোনো সরল স্পন্দিত কোনো কণার সরণ আমরা এভাবে লিখতে পারি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন সরণ থেকে বেগ একটু দেখলাম, সরণ থেকে বেগ আমরা কিভাবে বের করি, সময়ের সাথে ডিভাইডেশন করি, অর্থাৎ সরল স্পন্দনে এখানে লিখতে পারে, এটা কি লিখতে পারে, সরল স্পন্দনে স্পন্দিত কোন কণার সরণ, ঠিক আছে, সরল স্পন্দনে কোন কণার সরণ, সরণ আছে, এটা সরণ, এটা বেগ, বেগ ভি সমান কি লাগবে, dx বাই dt, d ভাগ dt, x সমান a sin ওমেগা t, একে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin x কে বলি cos x হয়, বাড়তে তো ওমেগা আসে, a ওমেগা cos ওমেগা t, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ v, ঠিক আছে। এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি, a স্কয়ার cos স্কয়ার ওমেগা t, এটাকে আবার রুট করলাম, স্কয়ার করলাম আর রুট করলাম, একই কথা। তার মানে এটা cos স্কয়ার থেকে সমান মানে sin স্কয়ার থেকে লেখা যায়, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা t, এটা লেখা যায় a sin ওমেগা t মানে কি x, তার মানে v সমান সমান লেখা যায় ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার। সরলস্পন্দিত কণার বেগ, বেগ কোনটা পেলাম, এইটা হচ্ছে বেগ, আমরা বেগ হচ্ছে এইটা। এবার বেগ থেকে এবার ত্বরণ, তার আগে দেখি সরল স্পন্দিত, অর্থাৎ আমরা পেন্ডুলাম বিবেচনা করলাম, পেন্ডুলাম দিয়ে বোঝাই, পেন্ডুলাম বোঝার সুবিধা হবে, এইভাবে এদিকে যাই, একবার এদিকে যাবে, এদিকে যাবে, এখান থেকে এতটুকু সর্বোচ্চ যে সরণ হবে সেটাকে কি বলছে, আমরা বিস্তার বলছি, সর্বোচ্চ যে কোনো এক যদি সরণ যেটা হয় সেটাকে বিস্তার বলছে।
কোনো এক মুহূর্তে এখানে আছে, সেটাকে আমরা এক্স বলছি, ঠিক আছে? এক্সটা এর সমান হতে পারে, এক্সটা এর সমান হতে পারে, কিন্তু যে কোনো বিস্তারের মান কিন্তু নির্দিষ্ট ফিক্সড, কিন্তু এক্স এর মান যে কোনোটা হতে পারে, 0 থেকে এক্স এর মধ্যে যে কোনো মান হতে পারে। একজন দোলনায় দোল খায়, অদল দিকে দোলনায় দোল খায়, এক প্রান্তে কি হয়, বেগ 0 হয়, আর যখন মাঝে থাকে সাম্যাবস্থায় তখন কি বেগ সর্বোচ্চ হয়। আমরা যদি এটা দেখি, এক্সটা কি, এক্সটা 0 হয় মানে সাম্যাবস্থা, তখন ভি মান সর্বোচ্চ হয়। এক প্রান্ত যখন হয় তখন এক্স মান কি হয়, এ হয়, তখন ভি কি হয়, 0 হয়ে যায়। কথা বোঝা গেছে? এখানে আরেকটা ইকুয়েশন লেখা আছে, ভি ম্যাক্স হবে যখন এক্স সমান কি 0, অর্থাৎ ভি ম্যাক্স সমান ওমেগা এ, সর্বোচ্চ বেগ এইটা। এবার ত্বরণ এ সমান কি ডিভি ভাগ ডিটি, এটা আমরা জানি। এখানে ভি মানে আমরা এই যে ইকুয়েশনে লিখবো এ ওমেগা কজ ওমেগা টি, এ ওমেগা কজ ওমেগা টি, কস এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসবে, একটা বাড়তি ওমেগা আসবে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি, ঠিক আছে? দুইটা ওমেগা ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি মানে কি এক্স, তার মানে এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এইটা একটা ত্বরণের ইকুয়েশন, এটা হচ্ছে এক্সেলারেশন ত্বরণ। আমরা প্রথম যে ইকুয়েশনটা করছিলাম সরলসূত্রিত কণার ব্যবকলনের সমীকরণ, ডি স্কয়ার এক্স ভাগ ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। ওই সমীকরণের সলিউশন সমাধান কিন্তু এটা এক্স সমান এ সাইন ওমেগা টি, এটা করব এক্স সমান এ সাইন ওমেগা টি, এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ আছে, দেখানো হবে। এখন এখান থেকে আরেকটু জিনিস আছে, আরেকটু করাবো, অল্প একটু বেশি না। আমরা সরণ দেখলাম, ত্বরণ দেখলাম, বেগ দেখলাম, সরলসূত্রিত কণার বেগ। লেখা একটু মুছে দিলাম। আরেকটা জিনিস আরেকটু সামান্য একটু বলে নিই, আমরা যে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষকে দেখলাম, বৃত্ত পথে ঘুরছিল দেখছিলাম, দশা কি জিনিস, দশা কি জিনিস, তরঙ্গের দশা হচ্ছে কি যে কোনো অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে পর্যাবৃত্ত গতি হোক, যে কোনো গতিতে হোক না কারণ যে কোনো মুহূর্তে তার অবস্থান বেগ ত্বরণ ইত্যাদি সাময়িক অবস্থান প্রকাশক রাশিকে দশা বলা, ঠিক আছে? তো আমরা যে ইকুয়েশনটা লিখছিলাম এর সমান এ সাইন ওমেগা টি, এখানে কিন্তু আদি দশা হচ্ছে 0, অর্থাৎ আমরা ঠিক ধরছিলাম কোন জায়গা থেকে এইটা ধরলাম এটা। এখন টি তখন কি টি সমান 0 মানে সে এখানে আছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, সে যদি একটু এখান থেকে যাত্রা শুরু করে তখন ঠিক হবে এইটা, আর এটাকে ডেল্টা বলা হয়। ডেল্টা কি আদি দশা, অর্থাৎ টি সমান 0 তার আদি দশা হয়ে গেছে, তখন এই ইকুয়েশনটা এরকম লেখা যায় x সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই ডেল্টা হচ্ছে আদি দশা, ডেল্টা কি আদি দশা, বাকি নিচে কোনো সেন্স নেই, কিন্তু এই জায়গায় একটু জেনে রাখতে হবে, এখানে যদি আদি দশা থাকে তখন এটা এখানে লিখতে পারি। আর আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান কি করছিলাম, √k বাই √k বাই n, ওমেগা সমান 2 পাই বাই টি,
এটা আমরা জানি ইজিক্যাল টু রুট ওভার কে বাই এম। এখানে কি সমান লেখা যায় 2 বাই রুট ওভার এম বাই কে। এটা একটা দোলনকাল, তার দোলনকাল একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে এম ভর ঝুলিয়ে যদি একটু টেনে ছেড়ে দেয়, আমি বলছিলাম যে ওঠানামা করে, তার দোলনকাল হলো এইটা। কথা বোঝা গেছে? স্প্রিং এর এক প্রান্ত একটা ভর ঝুলিয়ে টেনে ছেড়ে দিলে যে ওঠানামা করে তার দোলনকাল হবে এই। এবার আমরা এখান থেকে আরেকটুখানি দেখি, আমরা এফ সমান সমান কে এক্স লিখছিলাম, মাইনাস দিলাম, মাইনাস মান করছি, এফ সমান কে এক্স লিখছিলাম না? এফটা কি বল, স্প্রিং যদি একটা ভর ঝুলানো হয় তো এফটা কি হয়ে যায়, এমজি হয়ে যায়। তখন আমি কে সমান কি লিখতে পারি, এফ ভাগ এক্স তথা কে সমান এমজি ভাগ এক্স, তাই না? এম